হ্যাঁ, ট্র্যাজেডি নিয়ে কথা হবে এবং সে বিষয়ে বাংলা কোনো নাটকের ট্র্যাজিক হিসাবে বাংলা নাটক সার্থক কিনা সেটা নিয়েও কথা হবে। তোমরা প্রত্যেকেই জানো ট্র্যাজেডির সংজ্ঞার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের পোয়েটিক্স বা কাব্যতত্ত্ব গ্রন্থটাকে কেন্দ্র করেই ট্র্যাজেডির জায়গাটা তৈরি হয়েছিল, কমেডির জায়গাটা তৈরি হয়েছিল। আমি গ্রিক দেশের কথা বলছি। পরবর্তী ক্ষেত্রে বিবর্তনের মধ্য দিয়ে তার কিছু কিছু পার্ট তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গায় ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বিবর্তনের এভলিউশনের পার্ট তৈরি হয়েছিল ট্র্যাজেডির ক্ষেত্রে। এবং শুধু অ্যারিস্টটল নয়, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে শেক্সপিয়রের হাতে, তা ইফশেনের হাতে, ব্রেক্টের হাতে, যাই হোক না কেন ট্র্যাজেডির অনেক রূপান্তর ঘটেছে। এমনকি আমাদের বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে যদি আসি তাহলে সেখানে দেখতে পাবো যে রবীন্দ্রনাথও ট্র্যাজেডির ক্ষেত্রে মূল বেসটাকে সামনে রাখলেও তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি বা ভেক্টরকে প্রায়োরিটি দিয়েছিল। তো আমি অ্যারিস্টটলের যে পোয়েটিক্স বা কাব্যতত্ত্ব গ্রন্থের কথা বলছি, সেখানে তিনি ট্র্যাজেডির সংজ্ঞায় যেটা বলেছেন সেটা হচ্ছে কী বলেছেন, এ ট্র্যাজেডি দেন ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অলসো। ইমিটেশন শব্দটা মনে রাখবে, অ্যারিস্টটল গ্রিক ভাষায় এটা রচনা করেছেন। এটা বাই ওয়াটার যে অনুবাদ রয়েছে সেই অনুবাদটা আমরা পড়ছি। কি পড়ছি? এ ট্র্যাজেডি দেন ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অলসো অ্যাজ হ্যাভিং ম্যাগনিটিউড কমপ্লিট ইন ইটসেলফ in language with pleasurable accessories, each kind brought in separately in the parts of the work, in the dramatic, not in a narrative. কি বলছে? In a dramatic, not in a narrative form, with incidents arousing pity and fear, wherewith to accomplish its catharsis of such emotions. অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এ ট্র্যাজেডি দেন ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অলসো। অর্থাৎ এক নম্বর হচ্ছে ট্র্যাজেডি হলো কোনো গুরু গম্ভীর ঘটনার অনুকরণ, গেল, অ্যাজ হ্যাভিং ম্যাগনিটিউড কমপ্লিট ইন ইটসেলফ। অর্থাৎ ট্র্যাজেডির যে ঘটনা তা হবে একটি বিশেষ দৈর্ঘ্য বিশিষ্ট এবং স্বয়ংসম্পূর্ণ। থার্ড যেটা তিনি বলছেন সেটা হচ্ছে এই রকম যে আমি যেটা বলেছি যে ল্যাঙ্গুয়েজের কথা, ভাষার কথা বলেছি, সরি, অ্যাজ হ্যাভিং ম্যাগনিটিউড কমপ্লিট ইন ইটসেলফ, এটা ক্লিয়ার করেছি। ইন ল্যাঙ্গুয়েজ উইথ প্লেজারেবল, হ্যাঁ, ভাষার কথাটাই বার আসছে। ইন ল্যাঙ্গুয়েজ উইথ প্লেজারেবল অ্যাসেসরিজ, ইচ কাইন্ড ব্রট ইন সেপারেটলি ইন দি পার্টস অফ দি ওয়ার্ক। এর যে ভাষা তাতে থাকবে আনন্দদায়ক ছন্দ এবং গান, এগুলোর প্রতিটাই তিনি ব্যাখ্যা দিয়েছেন। কি বলছেন? ইন এ ড্রামাটিক, নট ইন এ ন্যারেটিভ ফর্ম। অর্থাৎ এর যে প্রকাশ ভঙ্গিমা সেটা হচ্ছে উক্তি প্রত্যুক্তি সম্বলিত, ন্যাচারালি তার মধ্যে ডায়ালেক্ট বা সংলাপ থাকবে, নাটকীয় অর্থাৎ ড্রামাটিক হবে এবং কখনোই তা ন্যারেটিভ অর্থাৎ বর্ণনাত্মক হবে না। এই কথা তিনি বলছেন। উইথ ইনসিডেন্টস অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার, অর্থাৎ ট্র্যাজেডি এমন ঘটনাকে রূপায়িত করবে যাতে পিটি এবং ফিয়ার অর্থাৎ অনুকম্পা এবং ভয় দর্শক চিত্তে জাগ্রত হয়। তারপরে কি দেখো, সেটা হচ্ছে যে wherewith to accomplish its catharsis of such emotions, অর্থাৎ হচ্ছে আর এর লক্ষ্য হবে কি, ওই পিটি অ্যান্ড ফিয়ার অর্থাৎ অনুকম্পা এবং ভয়ের আবেগ বাহুল্য থেকে চিত্তের মুক্তি। মোদ্দা কথা, ইমিটেশন যেটা বাই ওয়াটারের অনুবাদে এসছে সেটাকে তিনি মাইমেসিস বলছেন। সেই মাইমেসিসের কথা হচ্ছে যে আমরা যে কোনো শিল্পীর ক্ষেত্রে দেখতে পাই বা সাহিত্যিকের ক্ষেত্রে দেখতে পাই যে আমরা ইনফরমেশনটা কোথা থেকে পাই, সেটা হচ্ছে আমাদের এই জগৎ থেকে দেখতে পাই ইনফরমেশনটা। সেই ইনফরমেশনটা কোথা থেকে আসে? আমাদের ভেতরে আসে।
অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে আসে সেই ইনফরমেশনটা। তো সেইটা যা যা আমরা জগৎ থেকে দেখতে পাচ্ছি তা যদি হুবহু বর্ণনা করি, দিস ইজ নট লিটারেচার, সেটা হয়ে যাবে কি নিউজ পেপার, অর্থাৎ তথ্যমূলক একটা ঘটনা। অর্থাৎ প্রতিদিন যা যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি, তা ইনফরমেশন হিসাবে আমরা নিউজ পেপারগুলোতে দেখতে পাই। কিন্তু লিটারেচার তো তা নয়। লিটারেচারের মধ্যে কি থাকবে? ইমাজিনেশনের পার্ট, লিটারেচারের মধ্যে একটা সৃষ্টি, ক্রিয়েশনের পার্ট থাকবে। অর্থাৎ ওই ইনফরমেশনগুলো ওই কবি, সাহিত্যিক, নাট্যকার, হোয়াটএভার যেই হোক না কেন, যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে বা শিল্পীর ক্ষেত্রে তিনি কল্পনা মধ্য দিয়ে তার সৃষ্টি কলাকে প্রকাশ করেন এবং সেটাকেই রসতাত্ত্বিকরা রসের পার্ট হিসাবে ব্যাখ্যা করছেন সংস্কৃত বা বাংলার রসতাত্ত্বিকের জায়গা থেকে বা এস্থেটিক সেন্স থেকে। আর এখানে তিনি যে মাইমেসিস বা ইমিটেশনের কথা বলছেন, সেইখানে অনুকরণের পার্টটাকে এই জায়গাটা নিয়ে এসছেন। ডেফিনেটলি আমরা জানি যে নাটক অবশ্যই তার মধ্যে সংলাপ থাকবে, নাটক কখনোই বর্ণনাত্মক হবে না। কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে এই বর্তমান আধুনিক টাইম পিরিয়ডের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে যত বেশি সংলাপ থাকে তত বেশি ক্যারেক্টারকে আরও বেশি আইডেন্টিফাই করা যায়। একটা ন্যারেশন চলছে, একটা ন্যারেটিভ স্টাইল চলছে, বর্ণনার চলছে। তা না করে সে যদি কথা বলে, তা না করে সংলাপের মধ্য দিয়ে চরিত্রর বিন্যাস যদি কোনো নাট্যকার প্রকাশ করার চেষ্টা করে, তাহলে কি তার ভেতরের কথা অনুসারে সেই কথা অনুসারে আমরা ক্যারেক্টারকে আইডেন্টিফাই করতে পারি, সেটা তখন লেখকের কথা হয়ে দাঁড়ায় না, মনে হয় ক্যারেক্টারগুলো অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছে। এটা হাইলি ইম্পর্টেন্ট। উনি পিটি অ্যান্ড ফিয়ারের কথা কেন বলছেন? পিটি মানে বলছেন যে ট্র্যাজেডির ঘটনা যেটা হবে সেটা দেখে আমাদের একটা অনুকম্পার জায়গা থাকবে, এবং কি বলছেন যে একটা ভয়ের ব্যাপার থাকবে। এই শব্দ উনি কোথা থেকে পেলেন? আসলে অ্যারিস্টটলের সামনে যে ট্র্যাজেডিগুলো ছিল, ইস্কেলাস, সফোক্লিস, এই যে নাট্যকাররা ছিলেন, তাদের ট্র্যাজেডি নাটক দেখে তিনি সেই অনুসারে ট্র্যাজেডির জায়গাটাকে ক্লিয়ার করেছিলেন তার মত অনুসারে। তো বক্তব্য হচ্ছে কি? বক্তব্য হচ্ছে যে গ্রিক দেশে আমরা দেখতে পেয়েছিলাম যে পাহাড় কেটে কেটে গ্যালারি তৈরি করা হয় এবং শ্রেণীভেদ অনুসারে, অর্থাৎ রাজন্যবর্গ সামনে বসবে, পরের জন অভিজাত শ্রেণী বসবে, এইভাবে একেবারে শেষ শ্রেণীতে হচ্ছে নিম্নবিত্তরা বসবে। 24 ঘন্টা ধরে নাটক আমরা দেখতে পেয়েছি যে গ্রিক দেশে হতো। 3টে ট্র্যাজেডি হতো। আগেই বলেছি ট্র্যাজেডি মানে কি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিটি এবং ফিয়ারের পার্ট রয়েছে। তো মানুষ কি সেইটার মধ্য দিয়ে মনে নিয়ে বাড়িতে ফিরে যাবে? মোটেই নয়, দর্শক তা করতে পারে না, এবং তার জন্য একদম শেষে কমেডি থাকতো। তাহলে 24 ঘন্টা নাটকের মধ্যে আমরা 3টে ট্র্যাজেডি হতে দেখেছি গ্রিক দেশে, এবং দেখেছি একটা কমেডি। এটা তাদের আনন্দের দিন ছিল। আর একটু পুরনো অবস্থায় যদি চলে যায়, তাহলে দেখা যাবে যে ট্র্যাজেডির ক্ষেত্রে যে গ্রিক দেবতা ডায়োনিসাসের পূজা পদ্ধতিকে কেন্দ্র করে অনেকে মনে করেন ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে। অনেকে মনে করার কিছু নেই, অ্যারিস্টটল তো মনে করেন, অনেকেই মনে করেন। তো এই ডায়োনিসাসের সময় যে গান করা হতো, একদল মানুষ রয়েছে, তারা মুখোশ পরিধান করতেন এবং তারা যে গান গাইতেন সেই গানটাকে বলা হতো ডিথির্যাম। ডিথির্যাম কথাটা গ্রিক শব্দ অনুসারে যদি বলা হয় তাহলে বলা হয় দিদারাম। দিদারাম শব্দের অর্থ হচ্ছে দুটি দরজা। অর্থাৎ এই যে ডায়োনিসাস, যে গ্রিক দেবতার কথা বলা হচ্ছে, তার দুবার জন্ম রয়েছে, জন্মের কথা রয়েছে। কোন দুবার জন্মের কথা আমরা দেখতে পেয়েছি? একবার দেখেছি যে মাতৃগর্ভ থেকে ডায়োনিসাস জন্মগ্রহণ করেছেন, আরেকবার দেখেছি যে জিউসের উরু থেকে এই ডায়োনিসাস জন্মগ্রহণ করেছেন। দুটো ডিফারেন্ট নাম ছিল পরবর্তী ক্ষেত্রে। কেন ঘটনাটা বলা হচ্ছে? এই কারণে, তার কারণ আছে। সেই ঘটনাটা হচ্ছে এই শোভাযাত্রার মানুষেরা তার জন্ম মহিমার কথাগুলো বর্ণনা করতেন গানের মধ্য দিয়ে, এবং তা আনন্দদায়ক হতো। আসলে গ্রিক দেশে শীতকালে এবং বসন্তকালকে কেন্দ্র করে দুটো মহা উৎসব হয়ে থাকে।
শীতকালের যে উৎসবের পার্ট রয়েছে সেখান থেকে মনে করা হয় যে কমেডির জায়গাটা তৈরি হয়েছে। আর বসন্তকালে সে দেশের যে আঙুর পেকে ওঠে সেখান থেকে মদ তৈরি করে তারা খেয়ে মাতাল হয়ে তারা শোভাযাত্রা করতে করতে সেখানে গান করতে করতে যায়, এখান থেকে মনে করা হয় যে ট্র্যাজেডির উৎপত্তি হয়েছে। অনেকে এটাকে গোট সং বলেন, কারণ ট্র্যাগোডিয়া থেকে ট্র্যাজেডি এসেছে, এটা হচ্ছে তার বক্তব্য। এখন এদের জন্ম কাহিনী কি ডায়োনিসাসের? সেটা হচ্ছে যে জিউসের ঔরসে তার কন্যা পারসিফোনির গর্ভে সন্তান জন্মগ্রহণ করে। আমি কি বলছি? পিতার ঔরসে কন্যার, অর্থাৎ জিউসের ঔরসে তার কন্যা পারসিফোনির গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে জাগ্রেউস, তার নাম হচ্ছে জাগ্রেউস। এবার জিউসের যিনি পত্নী আছে তার নাম হচ্ছে হেরা। তিনি শুনলেন, শুনে ক্ষিপ্ত হলেন এবং তিনি কি করলেন? টিটানদের প্ররোচিত করলেন যে যে কোনোভাবেই হোক জাগ্রেউসের মৃত্যু আমার চাই। জিউস এটা বুঝতে পারলেন, জিউসের কাছে খবর চলে এলো। জিউস তখন কি করলেন? তাকে প্রথমে ছাগ রূপে অর্থাৎ ছাগল রূপে এবং তারপরে বৃষরূপে তার চেহারা জায়গাটাকে তৈরি করলেন। তবু টিটানরা জানতে পারলো এবং তাকে কেটে টুকরো টুকরো করে মাংস করে খেয়ে নিল, রান্না করে খেয়ে নিল। কিন্তু দেবী এথেনা সবার অলক্ষ্যে ওই জাগ্রেউসের হৃৎপিণ্ড নিয়ে এলেন, নিয়ে এসে তিনি জিউসের হাতে দিলেন। এবং জিউসের, কারণ আরেকটা কথা বলে না ভালো, জিউসের পত্নী ছিলেন হেরা, জিউসের কন্যা পারসিফোনির গর্ভে তার পুত্র হচ্ছে জাগ্রেউস, এবং এথেনা হচ্ছে তার প্রেমিকা। কার প্রেমিকা? জিউসের প্রেমিকা। তাই এথেনা জিউসের প্রতি তার কৃতজ্ঞতা বোধের জন্য, প্রেমের কৃতজ্ঞতা বোধের জন্য জাগ্রেউসের হৃৎপিণ্ডটা সংগ্রহ করে জিউসের হাতে দিলেন। আবার জিউসের আরেকজন প্রেমিকা ছিল, তার নাম হচ্ছে সেমেলিস। সেমেলিসকে জিউস দেওয়ার ফলে তার তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং আমরা দেখতে পেয়েছি পরবর্তী ক্ষেত্রে ডায়োনিসাসের জন্ম হয়। এই যে দিদারম, এই যে ডিথিরেম, এই যে দুবার জন্ম কাহিনী, এই কীর্তন মাহাত্ম্যই হচ্ছে কিন্তু ট্র্যাজেডির মহিমা প্রচারক। এটা গ্রিক উপকথার মধ্যে রয়েছে, তাকে কেন্দ্র করেই কিন্তু ট্র্যাজেডির জায়গাটা এসেছে এবং সেখানে গিয়ে ছাগ বলি দেওয়া হতো। এই তো হচ্ছে ঘটনা। কিন্তু দেখো, একদল মানুষ মুখোশ পরে গান করতে করতে নাচতে নাচতে এগিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা কোরাসের ফর্ম দেখতে পাই আধুনিক যুগের মধ্যে, যদি হিসাব করি কোরাসের ফর্ম দেখতে পাই। আসলে তখন গানের ব্যাপারটাই প্রায়োরিটি ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেটার মাজা ঘষা করা হয়। ট্র্যাজেডির যদি প্রথম প্রবর্তক কাউকে বলা হয় তাহলে অ্যারিয়ানের কথা বলা হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে আরও বেশি পালিশ দেওয়া হয়েছিল, দিয়ে ট্র্যাজেডির পার্টটা চলে এসেছিল কি ল্যাঙ্গুয়েজ উইথ প্লেজারেবল অ্যাক্সেসরিজ। অবশ্যই সেখানে ছন্দ গানের পার্টটা থাকবে, কিন্তু সেটা খুব কমে এলো। কি দাঁড়ালো সেখানে দাঁড়ালো সেটা হচ্ছে যে সেটা একটা গুরুগম্ভীর বিষয় হয়ে দাঁড়াবে। আর যেটা হবে ইন এ ড্রামাটিক, নট ইন এ ন্যারেটিভ ফর্ম, অর্থাৎ ডায়ালগটা প্রায়োরিটি পাবে। তাই পিটি এবং ফিয়ারের পার্টটা, যেমন আমরা ডায়োনিসাসের জন্মর ক্ষেত্রে দেখতে পাই যে একটা ভয়, একটা কারুণ্য এবং একটা অনুকম্পার ব্যাপার রয়েছে, সেই চেহারাটা যেন ট্র্যাজেডির মধ্যে থাকে, সেটাকেই তারা ট্র্যাজেডির সংজ্ঞাতে খুব পরিষ্কার করে বলছেন অ্যারিস্টটল। সেটা হচ্ছে কি যে সিরিয়াস অলসো, অর্থাৎ গুরুগম্ভীর প্রকাশ। তো এই ট্র্যাজেডির যদি আমরা 6টা ইম্পর্টেন্ট বিষয় দেখি, মানে অ্যারিস্টটলের কথা অনুসারে, তাহলে কাহিনী বা প্লট অর্থাৎ ঘটনা, প্রতিদিন হাজারটা ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, তা নয়, সেটাকে ঘটনা বলা হয়। কাহিনী হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, এবং সেটাকে খুব আলাদা করে স্বয়ং সম্পূর্ণ অবস্থা দেওয়ার মধ্য দিয়ে যে জায়গাটা তৈরি হয় সেটাকে কাহিনী বা বৃত্ত বা প্লট বলা হয়, যে কোনো উপন্যাসের ক্ষেত্রেই হোক, নাটকের ক্ষেত্রেই হোক। 2 নম্বর হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। এই চরিত্রের ক্ষেত্রে অ্যারিস্টটল খুব সুন্দর করে বলছেন যে চরিত্র মধ্যে কতগুলো গুণ থাকবে। কি কি গুণ থাকবে? সেই চরিত্র হবে নৈতিক, চরিত্র হবে ভালো মন্দে মিশ্রিত, কারণ একজন কমপ্লিট গুড বলে কোনো মানুষ হয় না, একজন কমপ্লিট ব্যাড বলে কোনো স্যাটার্ন হয় না। অর্থাৎ বক্তব্য হচ্ছে এই,
ক্যারেক্টারের মধ্যে ভালো মন্দর দুটো মিশ্রণ থাকবে, কিন্তু সে হবে অভিজাত শ্রেণীর এবং নৈতিক, এই কথাটা বলছেন। তিনি বলছেন ক্যারেক্টার হবে যথাযথ। 2 নম্বর কি বলছেন, ক্যারেক্টার হবে, ট্র্যাজেডির ক্যারেক্টার বা নায়ক যদি বলা যায়, হবে যথাযথ। 3 নম্বর কি বলছেন, বলছেন যে নায়ক চরিত্রের মধ্যে একটা কনসিস্টেন্সি, মানে সঙ্গতি যেন ঠিক মতন করে থাকে, তবে সেই নায়ক চরিত্রের পার্টটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। যাই হোক, এর নায়ক নিয়ে যখন আলোচনা হবে তখন সে আলোচনা করা যাবে। তাহলে আমি এখনো পর্যন্ত কি বললাম, যে 6টা উপাদানের ক্ষেত্রে অ্যারিস্টটল যেটা বলেছেন, 1 কাহিনী বা বৃত্ত প্লট, 2 চরিত্র বা ক্যারেক্টার, 3 বচন বা ডিকশন, সংলাপও বলা যেতে পারে, 4 মনন বা থট, 5 দৃশ্যসজ্জা বা স্পেকটাকল এবং গীতিময়তা বা মেলোডি। এই 6টাকে হাইলি ইম্পর্টেন্ট দিচ্ছেন কাব্যতত্ত্ব বা পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডিকে সামনে রেখে অ্যারিস্টটল। তো এই এই যে যখন আমরা দেখতে পাচ্ছি গীতিময়তা, মেলোডির পার্ট, তখন কোরাসের জায়গাটা এসেছিল। আগে তো আমরা দেখেছি যে গ্রিক উপকথার ক্ষেত্রে যে কোরাসটা সম্পূর্ণ গানের মধ্য দিয়েই চলতো। পরবর্তী ক্ষেত্রে দেখেছি না, কোরাসের কতগুলো পার্ট তৈরি হয়েছে। কি পার্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রলোগ। প্রলোগ মানে হচ্ছে দুজন ক্যারেক্টার, তারা স্বগতোক্তি করবে, অলওয়েজ স্বগতোক্তি করে ঘটনাকে বর্ণনা করার চেষ্টা করবে, বা যাই হোক না কেন ক্যারেক্টার সম্বন্ধে কিছু ব্যাখ্যা দেবে, এই পার্ট, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে প্রলোগ। 2 হচ্ছে প্যারোড। প্যারোডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্যারোডের ক্ষেত্রে বলা হচ্ছে একদল মানুষ গান করতে করতে ঢুকবে, কোরাসের গান যাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে প্যারোড। 3 নম্বর কি বলা হচ্ছে, এপিসোডিয়া। 3 নম্বর হচ্ছে কি, এপিসোডিয়া, অর্থাৎ একসাথে সবাই মিলে যে সমবেত সঙ্গীত করবে সেটা হচ্ছে এপিসোডিয়া। 4 নম্বর যদি বলা হয় সেটা হচ্ছে ট্যাসিমা। এই ট্যাসিমার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে কয়েকজন ক্যারেক্টার থাকবে, তারা কোরাসেরই ক্যারেক্টার, নাট্য বিষয়ের মধ্যে ঢুকে থাকবে, তারা ভবিষ্যতের কথা বলবে, চরিত্রগুলোর কথা বলবে, নাটকের কিছু কিছু বর্ণনার জায়গাটা প্লেস করবে, এটা হচ্ছে ট্যাসিমা। এবং 5 নম্বর পার্ট হচ্ছে এপ্লোডাস। এপ্লোডাস, অর্থাৎ আমরা কোরাসের ক্ষেত্রে কতগুলো পার্ট দেখতে পেয়েছি, সেটা কি, প্রলোগ, প্যারোড, এলিসোডিয়া, ট্যাসিমা এবং হচ্ছে এপ্লোডাস। এই গেল একটা পার্ট। তো যে কথা বলছিলাম যে অ্যারিস্টটল এই ট্র্যাজেডির ক্ষেত্রে বলেছেন যে, অনেকে বলেন দুটো বলেছেন, কেউ কেউ বলেন যে না, ইঙ্গিতে বহ হয়ে তার 4টে পার্ট রয়েছে। কিসের 4টে পার্ট রয়েছে? শ্রেণী, ট্র্যাজেডির শ্রেণীর ক্ষেত্রে উনি যে দুটো পার্ট করেছেন, খুব সহজভাবে বলে গেলে বলা যায় যে একটা হচ্ছে কমপ্লেক্স এবং সিম্পল, অর্থাৎ একটা কমপ্লেক্স ট্র্যাজেডি, একটা সিম্পল ট্র্যাজেডি, বা সরল এবং জটিল। কিন্তু অনেকে মনে করেন যে পোয়েটিক্সের মধ্যে দিয়ে, ভাববস্তুর মধ্যে দিয়ে তাকে 4টে পার্টে ভাগ করা যায়। কীরকম? কমপ্লেক্স ট্র্যাজেডি, যা ঘটনার বৈপরীত্য এবং প্রত্যাভিজ্ঞানের ওপর নির্ভরশীল, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ট্র্যাজেডি। 2 নম্বর বলা হচ্ছে প্যাথেটিক ট্র্যাজেডি, যার উদ্দেশ্য হচ্ছে কারুণ্য জাগানো। এবং বাই ওয়াটার এটাকে ইংরেজিতে সুন্দরভাবে বলছেন ট্র্যাজেডি অফ সাফারিং। কে বলছেন? বাই ওয়াটার বলছেন ট্র্যাজেডি অফ সাফারিং, যেটা প্যাথেটিক ট্র্যাজেডির ক্ষেত্রে যার উদ্দেশ্য হচ্ছে কারুণ্য জাগানো। 3 নম্বর হচ্ছে এথিক্যাল ট্র্যাজেডি, যেখানে উদ্দেশ্য হচ্ছে নৈতিক। ন্যাচুরালি বাংলা ট্রান্সলেট করলে এথিক্যালের পার্টটা খুব ক্লিয়ার, যেখানে উদ্দেশ্য হচ্ছে নৈতিক। সেখানেও আবার একইভাবে বাই ওয়াটার সেটাকে ট্রান্সলেট করে বলছে যে ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারের গুরুত্ব যেখানে অনেক বেশি রয়েছে। 4 নম্বর হচ্ছে সিম্পল ট্র্যাজেডি। এই সিম্পল ট্র্যাজেডির কথা কিন্তু অ্যারিস্টটল বলেননি, এবং বরঞ্চ সিম্পল ট্র্যাজেডির বিষয় নিয়ে উল্লেখ করে সেটা নিয়ে আর আলোচনা করেননি, সেটা বাদ দিয়েছেন। বুচার সেটাকে যে ভাষায় বলেছেন সেটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে হচ্ছে দৃশ্য সর্বস্বতা। তাহলে ট্র্যাজেডির শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুসারে শুধু কমপ্লেক্স এবং সিম্পল নয়, কমপ্লেক্স ট্র্যাজেডি থাকবে, প্যাথেটিক ট্র্যাজেডি থাকবে, এথিক্যাল ট্র্যাজেডি থাকবে, সিম্পল ট্র্যাজেডি থাকবে।
আবার আমরা দেখতে পেয়েছি যে মোল্টন মোল্টন তার একটা গ্রন্থের মধ্যে দ্য এশিয়েন্ট কি বলবো দ্য এশিয়েন্ট ড্রামা, হ্যাঁ, ক্লাসিক্যাল ড্রামা, দ্য এশিয়ান ক্লাসিক্যাল ড্রামা, এ স্টাডি ইন লিটারেরি ইভলিউশন। অর্থাৎ মোল্টন যে গ্রন্থতে ট্র্যাজেডির ভাগ করছেন সেটার নাম হচ্ছে দ্য এনসিয়েন্ট ক্লাসিক্যাল ড্রামা, এ স্টাডি ইন লিটারেরি এভলিউশন। সেখানে তিনি বলছেন ট্র্যাজেডির শ্রেণী যদি করা হয় সেটা দুটো শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি, আরেকটা হচ্ছে রোম্যান্টিক ট্র্যাজেডি। এছাড়াও অনেকে বলেছেন যে অনেক অনেক রকম ভাগ করেছেন, আমি হেগেলের কথাতে আসছি না। বক্তব্য হচ্ছে যে ট্র্যাজেডি মেলোড্রামাটিক যে ট্র্যাজেডি হয়, অর্থাৎ ট্র্যাজেডি যখন অতিরিক্ত দোষে দুষ্ট হয়ে যায়, যাকে আমরা ঠিকঠাক ট্র্যাজেডির রস না বলি যে ট্র্যাজেডি ক্ষুণ্ণ হয়েছে, সেটা মেলোড্রামা। আমরা কথায় কথায় সেখানে মেলোড্রামাটিকের কথা বলি এবং অত্যন্ত ভাবপ্রধান, অত্যন্ত আবেগে জর্জর প্রকাশ সেইটা। আরেকটা হচ্ছে হরর ট্র্যাজেডি। এই হরর ট্র্যাজেডির কথাও কিন্তু কখনো উল্লেখ করেননি অ্যারিস্টটল। এই হরর ট্র্যাজেডি আমরা স্প্যানিশ ট্র্যাজেডির ক্ষেত্রে দেখতে পেয়েছি। নীলদর্পণ নাটকের ক্ষেত্রে আমরা প্রচুর মৃত্যুর কাহিনী যেটা রয়েছে, সেখানে হরর ট্র্যাজেডি পার্ট আমরা দেখতে পাই। অসিত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে স্প্যানিশ ট্র্যাজেডির সাথে নীলদর্পণ নাটকের একটা মিল রয়েছে। মোদ্দা কথা হচ্ছে যে এই হচ্ছে টোটাল ট্র্যাজেডির পার্ট। সেখানে খুব সহজভাবে বললে নায়কের চরিত্র সম্বন্ধে অ্যারিস্টটলের যে বক্তব্য, তিনি হচ্ছেন অভিজাত শ্রেণীর এক, সহজ করে বললে। 2 নম্বর হচ্ছে কি, তিনি প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবেন, প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবেন এবং তিনি বীর হবেন। যদিও নায়কের ক্যারেক্টার অনুসারে আমরা সংস্কৃত নাটকের ক্ষেত্রে বীর দেখেছি, সেখানে ট্র্যাজেডির কোনো পার্ট নেই। 3 নম্বর তিনি বলছেন যে নায়ক বা নায়িকার যার পতন হবে, অর্থাৎ যার ট্র্যাজেডি ঘনিয়ে আসবে, সেটা নেমেসিস বা দৈবের প্রভাবের ফলে। তাহলে 3টে পার্ট হচ্ছে, যে নায়ক হবেন বা নায়িকা হবেন তিনি অভিজাত শ্রেণী হবেন। 2 নম্বর হচ্ছে তিনি প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবেন। 3 নম্বর হচ্ছে যে নেমেসিস বা দৈবের প্রভাবে তার পতন ঘটবে। এটা অ্যারিস্টটলের বক্তব্য। ঠিক প্রচলিত অর্থে পরবর্তী ক্ষেত্রে শেক্সপিয়ারের ট্র্যাজেডি ক্ষেত্রে শেক্সপিয়ার কিন্তু ডিফারেন্ট মত প্রকাশ করলেন। তিনি বললেন হ্যাঁ, অ্যারিস্টটলের যে পার্ট রয়েছে সেটার মধ্যে অবশ্যই নায়ক নায়িকা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবে। এই প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম কিন্তু দুরকম হয়। একটা হচ্ছে সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে সংগ্রাম করা, সরাসরি প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি, মানে দর্শকরা দেখতে পাচ্ছি, এটা হয়। আর একটা হচ্ছে যে মননের মধ্যে, অর্থাৎ নিজের হৃদয়ের মধ্যে তোলপাড় হচ্ছে, প্রচণ্ড ঝড় উঠেছে নিজের হৃদয়ের মধ্যে, সেটাতেও তার পার্ট তৈরি হয়। অর্থাৎ আমরা দেখতে পাই যে এইভাবে বলা যেতে পারে, স্পেকটেকল অফ ডুইং সামথিং টেরেবল, একদম প্রত্যক্ষভাবে সংগ্রাম করছে সেই এই পার্টটা, এবং নেমেসিসের ফলে তার পতন হচ্ছে। আবার এটাও দেখতে পায় যে হৃদয়ে প্রচণ্ড ঝড় চলছে, সেখানেও একটা সংগ্রামের চেহারা ভেতরে ভেতরে যে প্রকাশ হচ্ছে না, সেটা হচ্ছে সহ্য করছে, প্রচণ্ড অন্যায় অমুক সহ্য করে নিজে নিজে ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে সাফারিং অফ সামথিং টেরেবল। এই পার্টটা আমরা দেখতে পাই। তো শেক্সপিয়ার কি বলছেন না, নায়ক চরিত্র যে অভিজাত শ্রেণীর সবসময় হবে তা নয়, তিনি যে কোনো শ্রেণীর হতে পারে। তার ওথেলো নাটকে আমরা নিগ্রো লোককে দেখেছি, ওথেলোকে সে হচ্ছে ট্র্যাজিক নায়ক। 2 নম্বর বলছেন অবশ্যই নায়ক প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবে, যেটার কথা আমি বললাম। 3 নম্বর কি বলছেন যে যেখানে নেমেসিস বা দৈবের প্রভাবের কথা অ্যারিস্টটল বলছেন, সেখানে শেক্সপিয়ার বলছেন না, মূলত ক্যারেক্টারের জন্যই কিন্তু ট্র্যাজিক চেহারাটা আমরা দেখতে পাই। বলছে ক্যারেক্টারের 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে র্যাডিক্যাল ডিফেক্ট অর্থাৎ চারিত্রিক ত্রুটি, আরেকটা হচ্ছে এরর অফ জাজমেন্ট অর্থাৎ বিচার ক্ষমতার ভুল। এই দুটোর সংযোগেই কিন্তু তার ট্র্যাজেডি তৈরি হয় ক্যারেক্টারের ক্ষেত্রে। এটা শেক্সপিয়ারের ক্ষেত্রে বলছে। রবীন্দ্রনাথের ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমরা কখনো দেখিনি, যেমন ধরো আমাকে কতগুলো জায়গায় আসতে হবে, তবু বলছি যে বিসর্জন নাটক রবীন্দ্রনাথের, মালিনী নাটক রবীন্দ্রনাথের, দুটোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। বিসর্জন নাটকের কথাই যদি বলি, সেখানে আমরা দেখিনি যে রঘুপতি
কি দেখিনি যে ওথেলোর ক্ষেত্রে তার যে প্রতিপক্ষ ছিল সে হচ্ছে ইয়াগো, তার ক্যারেক্টারে কোনো ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ সে একটা আদর্শনিষ্ঠ ক্যারেক্টার পরবর্তী ক্ষেত্রে ভুল বুঝতে পেরে হয়ে উঠেছে, এরকম চেহারা আমরা দেখতে পাইনি। আমরা গ্রিক নাটকের ক্ষেত্রেও এর উদাহরণ দৃষ্টান্ত পাই না। কিন্তু রবীন্দ্রনাথের নাটকের ক্ষেত্রে, বিসর্জনের ক্ষেত্রে আমরা দেখেছি যে রঘুপতির ক্ষেত্রে জয়সিংহের মৃত্যুর পর তার ডেভেলপমেন্ট তৈরি হয়েছে ক্যারেক্টারের ক্ষেত্রে। তাহলে রবীন্দ্রনাথ একটা ডিফারেন্ট জায়গা নিয়ে আসার চেষ্টা করছিলেন ট্র্যাজেডিতে, সে আলোচনা অন্যত্র। গ্রিক দেশের ক্ষেত্রে আমরা যদি সফোক্লিসের অদিপোস নাটকের কথা বলি, সেখানে শিশিরবাবু তিনি গ্রিকটা জানতেন এবং তিনি বলছেন যে কেউ বলেন অদিপাউস, কেউ বলেন ইডিপাস, এক্সেট্রা এক্সেট্রা। উনি বলছেন অদিপোস উচ্চারণটা কেন? অদিপোস মানে হচ্ছে গ্রিক শব্দের ক্ষেত্রে মানে হচ্ছে স্ফীত পথ, অর্থাৎ পাটা ফোলা, স্ফীত পথ। এথেন্সে দৈববাণী হয়েছে যে রাজা তোমার যে পুত্র জন্মগ্রহণ করবে সেই পুত্র কিন্তু তোমাকে খুন করবে। সেই রাজা অর্থাৎ লাইউস তিনি তো ভয় পেয়ে গেলেন এবং তিনি করলেন কি, একজন লোককে দিয়ে বলেন যাও এই পুত্রকে কেটে এসো এক্ষুনি, কারণ তখন দৈবের প্রভাব সাংঘাতিক ছিল। এবং সেই লোকটি নিয়ে গিয়ে পুত্রকে যে নিয়ে গেল, লোহার শেকলে পাটাকে বেঁধে রেখেছিল, জঙ্গলে নিয়ে গিয়ে কাটতে গিয়ে ভাবলো এই বাচ্চাটাকে আমি কেন হত্যা করব, আমি কেন পাপের দায়ভাগী হব এই বাচ্চাটার জন্য, এখানে রেখে দিয়ে এই জন্তুর পেটে যা। সে একটি ছাগল ছিল, তাকে কেটে তার রক্ত মাখিয়ে লাইউসকে এসে বললো আমার কাজ সমাধা হয়ে গেছে। কিন্তু সেখান দিয়ে একজন মেষপালক যাচ্ছিলেন, মেষ চড়াতে চড়াতে সে বাচ্চার কান্না শোনে, গিয়ে দেখে যে শৃঙ্খলিত অবস্থায় একটা দুধের শিশু বাচ্চা পড়ে আছে, তাকে সে মানুষ করে ধীরে ধীরে। তার নাম দেয় অইডিপোস, কারণ ওই যে লোহার শিকলের পাটা বাঁধা ছিল তারপরে তার পাটা ফুলে গিয়েছিল, তাই তিনি নাম দিয়েছিলেন অদিপোস। সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং বীর হয়ে ওঠে, একটার পরে একটা জায়গা আক্রমণ করে এবং সেই জায়গায় বিস্তার করে সাম্রাজ্য কথা। তোমাদের মতন করে বলার চেষ্টা করছে। কিন্তু সেও দৈববাণীর কথা জানতো, সে জানতো যে মেষপালক তার পিতা, সে জানতো ওই মেষপালকের যে স্ত্রী সে তার মাতা। সেও দৈববাণীতে জানতো যে তার ক্ষেত্রে সে পিতা এবং মাতাকে খুন করবে। সে পথে বেরিয়ে গেল যে পিতা মাতা আমাকে এত ভালোবাসে, আমার হাতেই তার মৃত্যু হবে, এতটাই দৈবের প্রকোপ ছিল। কিন্তু সে জানতো না যে সে লাইউসের সন্তান। 3 মাথার মোড়ে দেখা গেল কয়েকজন অনুচর নিয়ে লাইউস আসছে, পথে মুখোমুখি হলো, কিন্তু পথ ছাড়তে রাজি নয়, কে আগে যাবে কে পরে যাবে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি অইডিপোস যাচ্ছে, তখন একটা লোহার ডান্ডা নিয়ে লাইউস অইডিপোসের মাথায় মারলেন। অইডিপোস সঙ্গে সঙ্গে আক্রমণ করলো, বাকিদের মেরে ফেললো এবং লাইউসকে মারলো। এই হাঁটতে হাঁটতে এথেন্সের সামনে এলেন, তখন ছিলেন স্ফিংস। তখন প্রচণ্ড দুর্দশা, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড একটা বিপর্যস্ত অবস্থা রয়েছে এথেন্সের মধ্যে। সেখানে স্ফিংস এসে বলল, যদি তুমি প্রশ্নের উত্তর দাও, সেই প্রশ্নের উত্তর দিলে তুমি এথেন্সে ঢুকতে পারবে। কি সে প্রশ্ন? সেটা হচ্ছে প্রথম অবস্থায় যে 4 পায়ে চলে, দ্বিতীয় অবস্থায় যে 2 পায়ে চলে এবং তৃতীয়তে যে 3 পায়ে চলে। অইডিপোস বললেন, মানুষ প্রথম অবস্থায় হামাগুড়ি দেয়, দ্বিতীয় অবস্থায় বড় হয় যখন 2 পায়ে চলে, এবং যখন বৃদ্ধ হয় তৃতীয় অবস্থায় তখন লাঠি নিয়ে চলে। স্ফিংস চলে গেলেন, পথ ছেড়ে দিল, সেখানে এথেন্সে ঢুকলেন এবং তাকে রাজা হিসাবে বরণ করা হলো। কিন্তু সবার মধ্যে সন্দেহ, জনগণের মধ্যে সন্দেহ যে এই পুত্রকে, একে তো আমরা জানি না, এই বীর দেখতে একদম আভিজাত রয়েছে তার মধ্যে। এবং সেই সময় নিয়ম অনুসারে নিজের মা রানী জোকাস্তাকে অইডিপোস বিবাহ করলেন। শুধু তাই নয়, রানী জোকাস্তা মানে তার মায়ের গর্ভে 2 ছেলে এবং 2 মেয়ে অইডিপাউসের ঔরসে ভূমিষ্ঠ হলো, তার মধ্যে আন্তিগোনে অন্যতম কন্যা। কিন্তু চারিদিক থেকে সঙ্গে সঙ্গে হিসপিস হতে শুরু করলো, হুইসপারিং চললো, দেশের মানুষ দেখছে দুর্দশা কাটছে না, বিপর্যয় কাটছে না, তাহলে কি হবে? খোঁজ সত্য জানতে চেয়েছিল অইডিপোস।
তার কি ত্রুটি ছিল? সত্য জানার ত্রুটি। সে অডিপোস চেয়েছিল, সে প্রকৃত পরিচয় জানতে চাই তার। রানী যোগাস্তা বারবার তাকে বারণ করেছিল এবং ঘটনাচক্রে একের পর এক লোক পাঠিয়ে পরিচয় নেওয়ার চেষ্টা করছিল এবং শেষে তাকে যে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় দাতাকে নিয়ে এলো, কেননা জানতে পেরেছে সেই বৃদ্ধ যে সহকর্মী ছিল তাকে বেঁধে যে জঙ্গলে ফেলে দিয়েছিল এবং সে দেখেছিল বেশ পালক নিয়ে চলে গিয়েছিল, সেই একমাত্র বলতে পারবে। এবং তার আশ্রয়দাতা পিতা তখন বলল, হ্যাঁ আমি পিতা নই, পিতা হচ্ছে কি লায়ুস, আর মানে মা হচ্ছে তোমার মা রানী যোকাস্তা এবং তার গর্ভেই তোমার 4 সন্তান সন্ততি। এই কথা শোনার পর সে নখ দিয়ে নিজের চোখ দুটো রক্তাক্ত করে পথে বেরিয়ে গেল। এই ঘটনাতে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যারিস্টটলের ট্র্যাজেডির ক্ষেত্রে দেখতে পাচ্ছি নেমেসিস বা দৈবের প্রভাব। আমরা এটা দেখতে পাচ্ছি। অভিজাত শ্রেণীর অবশ্যই নায়ক হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন কে? অইডিপাস। 3 নম্বর হচ্ছে কি, সে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছে, একবার প্রত্যক্ষ সংগ্রাম। এবং ক্যারেক্টারের হাইলি ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ একটা কনফ্লিক্ট তার মধ্যে কাজ করেছে। তার দ্বন্দ্ব কি ছিল? সত্য জানার দ্বন্দ্ব। এবং তার যে কন্যা, অর্থাৎ তার মার গর্ভে যে এসছিল, সেই আন্তিগণের পরবর্তী ক্ষেত্রে সত্যের অন্বেষণের জন্য প্রাণ দিতে হয়েছিল। সত্য বড় ভয়ঙ্কর। এই চেহারাটা আমরা গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির ক্ষেত্রে ডিফারেন্ট। ওথেলো হচ্ছে নিগ্রো মানুষ, সে সাদা চামড়ার মহিলা ডেসডিমোনাকে বিয়ে করে এবং ইয়াগোর ছল চাতুরিতে ডেসডিমোনার রুমাল হ্যান্ডকারচিপ সরিয়ে ফেলে এবং যখন দেখায় যে তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে অন্যজনের সাথে, তখন অন্ধ প্রেমিক ওথেলো রাতে ঢোকে ডেসডিমোনার গৃহে। পুট আপ দ্য লাইট অ্যান্ড দেন পুট আপ দ্য লাইট, অর্থাৎ বাতিগুলো নিভিয়ে দেওয়া এবং তার জীবনের বাতিগুলো যেন নিভে আসছে। সে তোলে ডেসডিমোনাকে ঘুম থেকে। ডেসডিমোনাকে জিজ্ঞেস করে যে তোমার হ্যান্ডকারচিপ কোথায়, রুমাল কোথায়? ডেসডিমোনা খুঁজে পাই না। ওথেলো বলে, বুঝতে পেরেছি তুমি আমার সাথে অভিনয় করো, আসলে তুমি ভালোবাসো অন্য মানুষের সাথে, তোমাকে এক্ষুনি এই মুহূর্তে আমি খুন করব। ডেসডিমোনা অপেক্ষা করতে বলে, ভোরে শুক্তার আগে উঠুক, তারপর তুমি সব প্রকৃত সত্য জানতে পারবে। অপেক্ষা করে না ওথেলো এবং তাকে খুন করে। এখানে তো নেমেসিসের প্রভাব নেই এবং পরবর্তী ক্ষেত্রে ওথেলো নিজে আত্মহত্যা করে। এখানে তো অভিজাত শ্রেণীর নায়ক নন নিগ্রো ওথেলো। এখানে কিন্তু র্যাডিক্যাল ডিফেন্স বা চারিত্রিক ত্রুটি। সেই চারিত্রিক ত্রুটি কি? সন্দেহবাতিকতা। যদি প্রশ্ন করা হয় যে সন্দেহবাতিকতা এটা কি ত্রুটির ক্ষেত্রে পড়ে? না, কারণ পৃথিবীর সমস্ত সন্দেহবাতিকতা থেকে বিজ্ঞানের জন্ম। সমস্ত সন্দেহবাতিকতা, কারণ সন্দেহবাতিকতা না থাকলে কখনো বিজ্ঞানের জন্ম হয় না। কিন্তু কতটা, এখানে অ্যারিস্টটল পোয়েটিক স্টোনতে বলছেন মিসিং দি মার্ক, অর্থাৎ অ্যাথলিটরা ট্র্যাক যখন কাটা থাকে, যখন দাঁড়ায়, যখন ফায়ারিং হয়, তারা স্টার্ট করে। তো আমাদের জীবনের ক্ষেত্রেও একটা চরম পার্ট রয়েছে যে কতটা সেই মিসিং দি পার্ট পজিশনে যদি চলে যাওয়া হয়, অর্থাৎ এসকেপিজম পার্টটা, তখন তার ফলিং অ্যাকশনের পার্ট তৈরি হয়, তখন সে ট্র্যাজিক হয়ে ওঠে। অর্থাৎ সন্দেহবাতিকতা, তার যে র্যাডিক্যাল ডিফেক্টস ওথেলোর, সেটা মিসিং দি মার্ক পজিশনে চলে গিয়েছিল বলে তার ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এরর অফ জাজমেন্ট, ওই যে ডেসডিমোনা বলেছিল তুমি অপেক্ষা করো, ভোরের শুক্তার আগে উঠুক, তখন প্রকৃত সত্য তুমি জানতে পারবে। অপেক্ষা করতে না পাওয়া, একটা হতকারিতার সঙ্গে সঙ্গে জাজমেন্ট নেওয়া, এটা হচ্ছে এরর অফ জাজমেন্ট। তো এই দুটো পার্টকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাজেডির একটা বিষয় আমাদের মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ গ্রিক ট্র্যাজেডি এবং শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। এটাকে অন্যরকমভাবে অন্য ফ্রেমে আবার বেঁধেছেন কে? বেঁধেছেন ইবসেন। তারা ডিফারেন্ট স্টাইলে দাঁড় করিয়েছেন, কিন্তু নেমেসিসের পার্ট সেখানে থাকতে পারে না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে ট্র্যাজেডির আরও কিছু ভাগ তৈরি হয়েছে। সেখানে আমরা দেখেছি যে গোষ্ঠী ট্র্যাজেডির পার্টটা এসছে, সেই বিষয়টাও আমরা দেখতে পেয়েছি। এখন আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, ট্র্যাজেডির বাংলা যেটা করা হয়েছে বিয়োগান্ত পরিণতি, এই বিয়োগান্ত এই শব্দটা নিয়ে প্রচণ্ড সমালোচক মহলের বিতর্ক আছে। বিয়োগান্ত কি? কারণ অ্যারিস্টটল কি বলছেন যে were we to accomplish its catharsis of such emotion,
আমরা সিনেমা হলে বা থিয়েটার হলে যখন নাটক দেখতে যাই বা সিনেমা দেখতে যাই, খুব চরম দুঃখের কিছু দেখার পর ফিরে এসে যদি ভালো লাগে বলি অসাধারণ সিনেমাটা দেখলাম বা বলি অসাধারণ নাটকটা দেখলাম। কোন মন থেকে বলি? মনটা ভালো হয়ে গেল বলে। ক্যাথারসিস অ্যারিস্টটলের ভাষায় অর্থাৎ মক্ষণ, চিত্ত মক্ষণ। এবং চিত্ত মক্ষণ কি? আমরা ওইখানেই পিটিআর ফিয়ার ফেলে আসি এবং টোটাল ঘটনার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা আনন্দর জায়গা তৈরি হয় এবং ওই ইমোশনটাকে তখন ফেলে আসি। অর্থাৎ ক্যাথারসিসের বক্তব্য হচ্ছে, অনেক সমালোচক অনেক বলেছেন ক্যাথারসিসের পার্ট আলাদা। চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আমরা দেখি যেমন রোগটাকে বাড়িয়ে দেওয়া হয়, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার পর তারপর ধীরে ধীরে কমানো হয়। নাট্য ঘটনার যেন সেইভাবে ভয়ঙ্কর জায়গাতে দর্শককে দর্শকের সাথে সংযোগ রক্ষা করে এবং ক্যাথারসিস অর্থাৎ যে ভাবমক্ষণ বা চিত্তমক্ষণের মধ্য দিয়ে অর্থাৎ পিটি এবং ফিয়ারকে দূর করে দিয়ে তার মধ্যে একটা আনন্দ তৈরি হয়, প্লেজার তৈরি হয়, যেটা আমাদের রসতাত্ত্বিকরা ট্র্যাজেডির ক্ষেত্রে নয়। রসতাত্ত্বিকরা তাদের বলছে যে কোনো সাহিত্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে এই যে রসের পার্টটা, যে কোনো কবিতা আমরা পড়ছি, কোনো উপন্যাসে আমরা পড়ছি, কোনো ছোটো গল্প আমরা পড়ছি, কোনো থিয়েটার আমরা দেখছি, সিনেমা দেখছি, সবটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যদি ভালো লাগার জায়গাটা তৈরি হয় আমরা ফিরে এসে ভালোটা বলি, এইটা একটা মনে আনন্দ দেয়। সেটাকে চিত্তশুদ্ধি হিসাবেও অনেকে বলে থাকে। তাহলে অ্যারিস্টটলের ইম্পর্টেন্ট জায়গা কি? ইমিটেশন, যেটা করে মাইমেসিস বলছেন। ইম্পর্টেন্ট জায়গা কি? সেটা হচ্ছে ন্যারেটিভ না করা, অর্থাৎ এটাকে ডায়লগ ফর্মে নিয়ে আসা। 3 নম্বর কি বলছেন? যে আনন্দদায়ক ছন্দ এবং গান থাকবে, যেটা সংখ্যা অনেক কমে এসেছিল পরবর্তী ক্ষেত্রে। এবং যে পার্টটা আমরা কিন্তু আমাদের বাংলা নাটকের ক্ষেত্রে, যাত্রার ক্ষেত্রে, বাংলা যাত্রার ক্ষেত্রে বিবেকে কোরাসের কাজটা করতে দেখি, সেটা ইম্পর্টেন্ট জিনিস। আর বলছেন সেটা হচ্ছে ক্যাথারসিস, অর্থাৎ ক্যাথারসিস অফ সাচ ইমোশন, অর্থাৎ চিত্তশুদ্ধির ফলে এই প্লেজারের জায়গাটা আমাদের তৈরি হয়। অর্থাৎ এই টোটাল যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের মধ্য দিয়ে ট্র্যাজেডি কি, কেন, এটা আমরা বোঝার একটা ফ্রেম জায়গা তৈরি করলাম। এবারে বক্তব্য হচ্ছে বাংলা নাটক। সেই বাংলা নাটক, আমি গ্রিক নাটক বলেছি, ইংরেজি নাটক বলেছি, কিছুটা বাংলা নাটকের অল্প করে বিসর্জন বলেছি। প্রকৃত বাংলা নাটক, কোনো বাংলা নাটকই সার্থক ট্র্যাজেডি হয়ে ওঠেনি। সমালোচকদের ভাষায় যে প্রথম ট্র্যাজেডি বাংলা নাটকের চেষ্টা হয়েছিল কীর্তিবিলাসের ক্ষেত্রে, সার্থক ট্র্যাজেডি তৈরি হয়েছিল মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের ক্ষেত্রে, যেটাকে ঐতিহাসিক ট্র্যাজেডি বলা হয়েছে। এবং সেখানে আমরা মাইকেল মধুসূদনের ক্ষেত্রে দেখেছিলাম যে দৈবের প্রভাবের পার্ট, অর্থাৎ কৃষ্ণকুমারী সুন্দরী। পাশাপাশি ভীমসিংহের ক্ষেত্রে দেখেছিলাম রেডিক্যাল ডিফেক্ট হচ্ছে উন্মাদ হয়ে যাওয়া, এবং এরর অফ জাজমেন্ট হচ্ছে জয়সিংহ বা মানসিংহ কোনো একজনকে বেছে কন্যাকে তাদের হাতে না তুলে দেওয়ার ফলেই তার যে রাজ্য আক্রমণ হবে, এই দেশ যে আক্রমণ হবে। অর্থাৎ ভীমসিংহ কৃষ্ণকুমারীর ট্র্যাজেডি, দুটোর ক্ষেত্রে শেক্সপিয়রীয় এবং অ্যারিস্টটলীয় ট্র্যাজেডির একটা মিশেল চেহারা আমরা দেখেছিলাম বললে। বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে কৃষ্ণকুমারীকে সার্থক বলা হয় আর কীর্তিবিলাসকে বলা হয় একটা ট্র্যাজেডির প্রচেষ্টা মাত্র। আমরা যে নাটকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাহজাহান নাটক। শাহজাহান নাটকের ট্র্যাজেডির পার্ট কোথায় রয়েছে, কোন কোন বিষয়কে কেন্দ্র করে, কোরাসের পার্ট কোথায় রয়েছে, ট্র্যাজেডির নায়ক কে হতে পারে, ট্র্যাজেডির যে ইম্পর্টেন্ট 6টা জায়গা রয়েছে, অর্থাৎ কাহিনীর ব্যাপার হোক, চরিত্রের ব্যাপার হোক, সংলাপের ব্যাপার হোক, থটের ব্যাপার হোক, দৃশ্যের ব্যাপার হোক, গীতিময়তার ব্যাপার হোক, পার্টটা কীভাবে রয়েছে, সেইখানে ডিএল রায় কীভাবে সেটাকে বেঁধেছেন, সে বিষয়টা নিয়ে আমরা ট্র্যাজেডির ক্ষেত্রে, শাহজাহানের ক্ষেত্রে আলোচনা করব।